আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদের হিসাব, অর্থাৎ এই অষ্টম অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন ছিল সে তার মধ্যে হতে দিনাজপুর বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন অষ্টম অধ্যায়ের, প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি, এখানে প্রশ্নটি উপস্থাপন করলাম। এখানে ক নম্বরে বলেছে যে সৌরভ ব্রাদার্সের অনুসৃত অবচয় পদ্ধতির নাম উল্লেখপূর্বক 2021 সালের অবচয় ধার্য করো। তা আমরা যদি লক্ষ্য করি, এখানে বলেছে এই যে কোম্পানি প্রাথমিক মূল্যের উপর অবচয় ধার্য করে। এখন প্রাথমিক মূল্যের উপর অবচয় ধার্য করাটা বলতে কি বুঝি, কোন পদ্ধতি, তাই না? প্রাথমিক মূল্য মানে মোট মূল্যের উপর অবচয়, অর্থাৎ প্রথমে যে মূল্য ছিল তার উপরে অবচয় ধরে, পরের বছর আবার অবচয়টা বাদ দিয়ে যেটা সেটা প্রারম্ভিক মূল্য হয়, তার উপরে অবচয় ধরে, অর্থাৎ বহিমূল্যের উপর অবচয় ধরা হয়। তো বহিমূল্যের উপর এবং প্রাথমিক মূল্যের উপর অবচয় ধার্য করা হয় মূলত ক্রমহ্রাসমানজির পদ্ধতিতে। তার মানে এই পদ্ধতিটি ক্রমহ্রাসমান। এভাবে আমরা লিখব উত্তর। এই যে উপরে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, নিচে আমি উত্তর লিখলাম। উত্তর ক, সৌরভ ব্রাদার্স যেহেতু প্রাথমিক মূল্যের উপর 20% হারে অবচয় ধার্য হচ্ছে কোন পদ্ধতিতে অবচয় ধার্য করে, আর 2021 সালের অবচয় নির্ণয় করতে বলেছে। তারপর ক নম্বরের উত্তর এইভাবে দিতে পারি। এই যে লক্ষ্য করি, প্রথমে লিখলাম উদ্দীপকটা উপরে নিয়ে এসে রাখলাম, ওটা দেখে দেখে আমরা নিচে লিখবো। এই যে মোটর গাড়ি কিনেছে, 10 লক্ষ টাকা একটি মোটর গাড়ি ক্রয় করে, সংস্থাপন ব্যয় 2 লক্ষ টাকা প্রদান করে। 10 আর 2 মিলে 12 লক্ষ টাকা হচ্ছে মোটর গাড়িটির মোট ক্রয় মূল্য। পরবর্তীতে আবার মোটর গাড়িটি 1 লক্ষ টাকায় বিক্রি করেছে 2024 সালে। তার মানে কি 21, 22, 23, 24। আবার জুলাই 1 তারিখে মেশিন কিনেছে, মোটর গাড়ি কিনেছে, তাই না? বেশ ঝামেলা আছে অঙ্কটাই। তো আমরা এখানে উত্তর লিখব, সৌরভ ব্রাদার যেহেতু প্রাথমিক মূল্যের অবচয় ধার্য করে, তাই 20% হারে যেহেতু অবচয় ধার্য করেছে প্রাথমিক মূল্যের উপরে, এই পদ্ধতিটি হচ্ছে ক্রমহ্রাসমানজির পদ্ধতি। তার কারণ ক্রমহ্রাসমানজির পদ্ধতির নিয়মটা হচ্ছে প্রতি বছরের প্রারম্ভিক বহিমূল্যের উপর অবচয় ধার্য করা হয়। প্রতি বছরের অবচয় বাদ দেওয়ার পরে যে পরবর্তী বছরের জন্য প্রারম্ভিক মূল্য থাকে তার উপরে অবচয় ধার্য করা হয় ক্রমহ্রাসমানজির পদ্ধতিতে। সেজন্য পদ্ধতিটি হচ্ছে ক্রমহ্রাসমানজির পদ্ধতি। এবার 2021 সালে যদি অবচয় নির্ণয় করি, তো অবচয়ের পরিমাণ হবে 6 মাসের। কেন 6 মাসের হবে? যে 1 জুলাই বলেছে। তাহলে 12 লক্ষ গুণ 20% গুণ 6 ভাগ 12 সমান 1,20,000 টাকা হবে। অর্থাৎ প্রতি বছরে 6 মাসের অবচয় হবে। 6 মাসের অবচয় আমরা নির্ণয় করলাম কিভাবে? 12 লক্ষ গুণ 20%, 1 বছরের অবচয়কে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে 6 মাসের অবচয় 1,20,000 টাকা। পরের বছরগুলি আবার পূর্ণ বছরের হবে। খালি প্রথম বছর যেহেতু জুলাই 1 তারিখ বলেছে, তাই 6 মাসের অবচয় নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর। তো এবার উদ্দীপকের খ নাম্বারে কি বলেছে লক্ষ্য করি। খ নাম্বারে বলেছে সৌরভ ব্রাদার্স এর বইতে 2023 ও 24 সালের জাবেদা দাখিলা দাও। তো আমাদের এই অঙ্কে জাবেদা করার জন্য তার আগে কিছু গণনা কার্য করতে হবে। কারণ এইখানে এই যে একটা কথা বলেছে, মোটর গাড়িটি 1 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে যে বিক্রি করেছে 2024 সালে, তাহলে বিক্রয়ের জন্য লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে। এবং সেটা বের করতে হলে আবার আমাদের মোট অবচয় বের করতে হবে প্রতি বছরের। সেজন্য আমাদের বেশ বড় একটা গণনা কার্য আছে, সেটা আগে করব। এই যে যেমন উপরে আমি অবচয় নির্ণয় করলাম, 2021 সালের অবচয় কত নির্ণয় করেছিলাম? 6 মাসের 1,20,000 টাকা হয়েছিল। আর 2022 সালে যখন অবচয় নির্ণয় করব, তখন এই 12 লক্ষ থেকে এই অবচয়টা বিয়োগ করে যা থাকে তার উপরে 20% হবে। এই যে 12 লক্ষ মাইনাস 1,20,000 বিয়োগ করে যা হয় তার উপরে 20% অবচয় হলো 2,16,000 টাকা। আবার পরের বছরে কি করব, এইটা থেকে এটা বিয়োগ করে যা থাকে তার সাথে আবার এইটা বিয়োগ হবে। এই যে এটা থেকে এটা বিয়োগ করে যে এটা পেলাম, ওখান থেকে আবার এইটাও বিয়োগ হবে, বিয়োগ হয়ে যা হয় তার উপরে 20%।
পরের বছরে আবার এটা থেকে এটা বিয়োগ করে যা হবে তার সাথে আবার এটা বিয়োগ হবে। এই যে এটা থেকে এটা বিয়োগ করে এটা হয়েছে, সেখান থেকে আবার এটাও বিয়োগ হয়েছে। মানে প্রতি বছরের অবচয় বাদ দেওয়ার পরে যা থাকে তার উপরে পরবর্তী বছরের অবচয় হয় ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে, তাই না? এটা তো আমরা জানি। এইবার এই সব অবচয় যোগ করে 4 বছরের মোট পুঞ্জীভূত অবচয় হবে 6,47,040। এটা কোথায় পেলাম? সবগুলি যোগ করলাম, সবগুলি যোগ করলাম। এইবার আমাদের জাবেদা করতে হবে, তাই না? কিন্তু জাবেদা করার আগে আর একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এই মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ না ক্ষতি হয়েছে সেটা দেখতে হবে। তো সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয়ের নিয়ম হচ্ছে মেশিনের বা সম্পত্তির বিক্রয় মূল্য হতে বহিমূল্যর পার্থক্য নির্ণয় করতে হবে। বহিমূল্যটা কি? বহিমূল্য হচ্ছে আমি যত টাকায় মেশিনটা কিনেছি সেখান থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে বহিমূল্য হয়। তার পুঞ্জীভূত অবচয় হচ্ছে এই টাকাটা, আর মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 12 লক্ষ। তাহলে 12 লক্ষ থেকে এইটা বিয়োগ করে আমাদের মেশিনের আসল মূল্য, বিক্রি করলাম কত টাকায়? 1 লক্ষ টাকায়, প্রশ্নে দেওয়া আছে। তাহলে লাভ বা ক্ষতি আমাদের নির্ণয় এইভাবে করতে হবে। আমি ছকের মাধ্যমে করে দেখাচ্ছি, ছক ছাড়া করলেও হবে, সমস্যা নেই। মোটর গাড়ির বিক্রয় মূল্য 1 লক্ষ টাকা, প্রশ্ন দেওয়া আছে, এটা উদ্দীপকে দেওয়া ছিল। এখান থেকে মেশিনের বহিমূল্য বাদ দিব, বুক ভ্যালু বাদ দিব, পুস্তক মূল্য বাদ দিব। পুস্তক মূল্য হচ্ছে মেশিনের যে মোট মূল্য 12 লক্ষ টাকা, ওখান থেকে এই পুঞ্জীভূত অবচয় বিয়োগ হবে এই টাকাটা। 4 বছরের মোট অবচয়, আমি যেখানে যে পয়েন্টে যে আমি মেশিনটা বিক্রি করব ততদিন পর্যন্ত যত টাকা অবচয় হয়েছে সব অবচয় করতে বাদ যাবে, বিষয়টি খেয়াল রাখবো। এটি থেকে এটা বিয়োগ করেছে 5,52,960 টাকা। আচ্ছা, তোমাদের যদি এখন প্রশ্ন করি যে আমার মেশিনের দাম ছিল 12 লক্ষ, সেখান থেকে অবচয় বাদ দিয়ে মেশিনের আসল মূল্য এখন 5,52,000 টাকা, তাই না? 5,52,960। 5,52,960 টাকার আমার বর্তমান মেশিনটির আসল মূল্য মানে কি? বই মূল্য, বইতে লেখা আছে। 5 লক্ষ টাকার মেশিন যদি আমি 1 লক্ষ টাকায় বিক্রি করি তো ক্ষতি হচ্ছে না? তো ক্ষতিটা কিভাবে নির্ণয় করব? এটা নিচে একটা দাগ দিব, এইটা থেকে এটা বিয়োগ করে যদি মাইনাস ফিগার হয়, বিক্রয় মূল্য থেকে মেশিনের বহিমূল্য বিয়োগ করে যদি মাইনাস ফিগার হয়, নিচে একটা বড় মানে কি মাইনাস, তাহলে সেটি ক্ষতি হবে, মেশিন মোটর গাড়ি বিক্রয়জনিত ক্ষতি হবে। 4,52,960 টাকা আমাদের ক্ষতি হয়েছে। যেহেতু 5 লক্ষ টাকার মেশিন আমি 1 লক্ষ টাকায় বিক্রি করেছি, তো বোঝাই যায় 4 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, তাই না? এখন এইটা ছিল কিন্তু গণনা কার্য, আমাদের করতে বলেছে জাবেদা, কিন্তু এইগুলা করলাম কেন করলাম? আমাদের 2023 সালে জাবেদা করতে বলেছে। তো 23 সালের এই যে 1,72,800 নিয়ে আমরা জাবেদা করবো, পরপর দুইটা অবচয়ের জাবেদা। আর 2024 সালে জাবেদা করতে বলেছে। 2024 সালের জাবেদায় যে 1,38,240 টাকা নিয়ে, এটা নিয়ে তো জাবেদা করবোই, পাশাপাশি আবার এই যে বিক্রয়জনিত লাভ ক্ষতি হয়েছে এই মেশিনের বিক্রয়ের জন্য আবার আলাদা জাবেদা করব। যাই হোক, জাবেদাটা অনেক শিক্ষার্থীর কাছে একটু জটিল মনে হয় আজকের জাবেদাটা, বিশেষ করে 24 সালের জাবেদাটা, তাই ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। যাই, এবার জাবেদার ছক অঙ্কন করলাম। প্রথমে এই যে 2023 সালের যে 1,72,800 টাকা নিয়ে জাবেদা করব, অবচয় ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট, মানে অবচয় ধার্যের জাবেদা 1,72,800। পরের জাবেদাটা করব আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, টাকার পরিমাণ লিখলাম 1,72,800। অবচয় নিয়ে দুইটা জাবেদা করলাম। এই দুটো জাবেদা হয় আমরা তো জানি, যারা অবচয় এই অঙ্ক আজকে মনে হয় আমি আমার এই চ্যানেলে আজকে মনে হয় প্রায় 40টার কাছাকাছি নিচ্ছি, আমি 40তম ক্লাস চলে, তো এতগুলি ক্লাস আমি নিয়েছি, তার মধ্যে যদি কয়েকটাও দেখো তাহলেও কিন্তু তুমি পারবে। এখন আমাদের 2023 সালের জাবেদা করলাম, 24 সালের জাবেদাও তো করতে বলেছে। 24 সালের জাবেদাটা করার জন্য আমরা এখানে তো জায়গা নাই, পরের পেজে যাচ্ছি। এই যে পরের পেজে আসলাম, এখানে 24 সালের, এখানে 2024 সালের জাবেদা করব। 2024 সালের প্রথমে ওই যে অবচয় নিয়ে জাবেদা করব। অবচয় ছিল সম্ভবত 1,38,240 টাকা, ওটা নিয়ে জাবেদা করব। অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা লিখবো 1,38,240 টাকা। এইবার মেশিনটা যে বা মোটর গাড়ি বিক্রি করেছে, কত টাকায় বিক্রি করেছে? 1 লক্ষ টাকায়। তো বিক্রির জন্য যাবে, বিক্রি করলে তো নগদ টাকা পাবো, তো নগদান হিসাব ডেবিট করবো, 1 লক্ষ টাকায় মেশিনটা বিক্রি করেছে। আবার মেশিন মোটর গাড়ি বিক্রি করলে মোটর গাড়ির যে পুঞ্জীভূত অবচয় ছিল 6,47,040 টাকা, ওইটা বাতিল করা লাগবে। মেশিন বিক্রি করলে আর ওই পুঞ্জীভূত অবস্থাতে থাকবে না, সেজন্য পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট ব্যালেন্স বাতিল করতে হলে পুঞ্জীভূত অবস্থায় ডেবিট হবে।
টাকা লিখবো 6,47,040। এবং মেশিন বিক্রি করতে যে ক্ষতি হয়েছে, ক্ষতি হলো ডেবিট হয়। তাই মোটর গাড়ি, বারবার মেশিন বলছি কেন, মেশিন মোটর গাড়ি হবে। মোটর গাড়ি বিক্রয়জনিত ক্ষতি এই যে 5,52,960। আর একবারে মোটর গাড়ি হিসাব ক্রেডিট হবে 12 লক্ষ টাকা। অর্থাৎ মোটর গাড়ি থাকছে না, মোটর গাড়ি চলে যাচ্ছে, বিক্রি করলে মোটর গাড়ি চলে যায়। তো মোটর গাড়ি ক্রেডিট, আর ডেবিট হবে 3টা ডেবিট, নগদান ডেবিট, পুঞ্জীভূত অবস্থায় ডেবিট, আর বিক্রয়জনিত ক্ষতি ডেবিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে একটু ক্রাউড হচ্ছে, একটু শব্দ হচ্ছে, বাইরের মেশিন কাজ করতেছে একটু, সেজন্য শব্দ হচ্ছে। তো যাই হোক, এবং সবার শেষে এখানে 2টা মুনাফা জাতীয় হিসাব আছে। একটা হচ্ছে অবশ্যই খরচ, আর একটা হচ্ছে মোটর গাড়ি বিক্রয়জনিত ক্ষতি। এই 2টা হিসাব বছর শেষে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য সমাপনী জাবেদা দিতে হবে। সমাপনী জাবেদা দেওয়ার জন্য আয় বিবরণী ডেবিট করব, আর 2টা নাম ক্রেডিট হবে, অবশ্যই খরচ ক্রেডিট আর মোটর গাড়ি বিক্রয়জনিত ক্ষতি ক্রেডিট। আয় বিবরণীতে লিখব 2টা যোগ করে, আর অবশ্যই খরচে লিখব 1,38,240, আর বিক্রয়জনিত ক্ষতিতে লিখব এই 4,52,000 সামথিং। অর্থাৎ আয় বিবরণী ডেবিট আর 2টা খরচের নাম ক্রেডিট। একটা খরচের নাম অবশ্যই, আরটা হচ্ছে এই মোটর গাড়ি বিক্রয়জনিত ক্ষতিটাও কিন্তু খরচের মধ্যে পড়ে। এই হচ্ছে আমাদের জাবেদা খ নাম্বারে, তাই না? আজকে ক্লাসটি একটু লম্বা হচ্ছে, কারণ আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এসেছি। উদ্দীপকের গ নাম্বারে বলেছে মোটর গাড়ি হিসাব প্রস্তুত করো। তো মোটর গাড়ি হিসাব মানে কি, একটা খতিয়ান করব। এই যে আমরা চলমান জের ছকে নিচে মোটর গাড়ি হিসাব প্রস্তুত করব, উপরে ওই গণনা কার্য নিয়ে এসে রেখেছি, ওটা দেখে দেখে আমরা নিচে লিখতে পারবো। প্রথমে তারিখ লিখবো 2021 সাল থেকে। 2021 জুলাইয়ের 1 তারিখে মেশিনটি কিনেছিলাম। মেশিন কেনার জাবেদা হচ্ছে মেশিন ডেবিট নগদান ক্রেডিট, বা মেশিন ডেবিট ব্যাংক ক্রেডিট। তো আমি নগদানি দিব, তো মোটর গাড়ি, তাই না? তো মোটর গাড়ি ডেবিট নগদান ক্রেডিট। মোটর গাড়ি হিসেবে ডেবিটে টাকা লিখবো, নাম লিখবো নগদান। আমরা জানি উল্টা নামটা লিখতে হয় খতিয়ানে, আর খতিয়ান করতে হলে কিন্তু মনে মনে জাবেদা করতে হবে। যেমন মেশিন কিনেছিলাম 12 লক্ষ টাকায়, 12 লক্ষ টাকার জাবেদা হচ্ছে মেশিন ডেবিট, অথবা মোটর গাড়ি যদি কিনি মোটর গাড়ি ডেবিট নগদান ক্রেডিট। তো ক্রেডিটের নামটা হচ্ছে নগদান, নগদান নাম লিখলাম। আর যেহেতু মোটর গাড়ি হিসাব জাবেদা ডেবিট, তাই ডেবিট দিকে টাকা লিখবো, 12 লক্ষ টাকা ডেবিটে চলে যাবে। এবার 2022 সালে কিন্তু মেশিন কেনেও নি, বিক্রিও করেনি। যদি না কিনে না বিক্রি করে, তাহলে 23 সালে যেটা ছিল সেটি কিন্তু 22 সালেও থাকবে। তাই জাস্ট ব্যালেন্স বলে ওটা নিচে নামিয়ে দিব। বিক্রি না করা পর্যন্ত ওই মেশিনটা তো থাকবে প্রতি বছর। 2022-23 সালে আবার ব্যালেন্স বিডি বলে বা ব্যালেন্স বলে ওই টাকাটা নামিয়ে দিব। এরকম 2024 সালে কি করব? 2024 সালে কিন্তু মেশিনটা বিক্রি করেছে। তো বিক্রি করলে, বিক্রয় করার সময় যে জাবেদা করেছিলাম ওইটা দেখে দেখে আমরা এখানে লিখব। প্রথমত কত টাকায় বিক্রি করেছিলাম। আরেকটা বিষয় বলি, আমরা যখন জাবেদা করলাম তখন মেশিন হিসাব, মোটর গাড়ি হিসাব ক্রেডিট করেছি 12 লক্ষ টাকা। আর ডেবিটে কিন্তু 3টা নাম ছিল, একটা ছিল নগদান হিসাব। নগদান হিসাব নাম লিখব, টাকা লিখবো 1 লক্ষ টাকা, যত টাকায় বিক্রি করেছি। এটা থেকে বিয়োগ করে এটা হলো। আবার পুঞ্জীভূত অবচয় হিসাবও ছিল 6 লক্ষ, কত যেন 6 লক্ষ, ওই টাকা লিখবো ডেবিট দিকে 6,47,040। এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো। এবং মেশিনের বিক্রয়জনিত ক্ষতিও কিন্তু ডেবিট ছিল জাবেদায়। তো মেশিনের বিক্রয়জনিত ক্ষতি লিখে ডেবিট দিকে টাকা লিখবো, মেশিনের যত টাকা বিক্রয়জনিত ক্ষতি হয়েছে 5 লক্ষ, এই যে 4,52,960। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে 0 হচ্ছে। তো মেশিন বিক্রি করলে মেশিন হিসাব থাকে না, তা মেশিন হিসাব 0 হয়ে যাবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই টাকাগুলো কিভাবে আসলো? আমরা কিছুক্ষণ আগে জাবেদা করেছিলাম না, মেশিন হিসাব ক্রেডিট আর 3টা ডেবিট করেছিলাম। ওই 3টা ডেবিটের নাম আমি এখানে লিখলাম। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি। আজকে ক্লাসটি একটু লম্বা হয়ে গেছে, কারণ আজকের প্রশ্নটি বড় ছিল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা।